আজকের ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এসেছি একদম জমজমাট একটা অ্যানিমে স্টোরি। এখানে একটা সাধারণ গেম খেলতে গিয়ে ইউতসুয়া আর তার সঙ্গীরা এমন এক ভয়ঙ্কর দুনিয়ায় আটকে যায় যেখানে গেমে মারা যাওয়া মানেই বাস্তবেও মৃত্যু। আর আজকের গল্পে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে চলেছে, কারণ ইউতসুয়া এমন একটা সত্য জানতে পারবে যেটা জানার পর তার পুরো জীবনটাই বদলে যাবে। তার উপর এবার তাদের সঙ্গে যোগ দিতে যাচ্ছে একজন নতুন প্লেয়ার। সে কে, কিভাবে এই গেমে আসবে, আর ইউতসুয়া শেষ পর্যন্ত কি করবে? তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরুতে আমরা দেখি ইউকা নামের একজন লুকিয়েছিল, নিজেকে একটু গরম রাখার চেষ্টা করছিল, আর সেই সঙ্গে সে পুরনো স্মৃতিগুলোর মধ্যে ডুবে গেল। তার মনে স্কুলের সেই দিনগুলোর কথা ভেসে উঠল যখন সে বন্ধুদের সঙ্গে সময় কাটাতো। ছোটবেলায় সে যেসব শো দেখত সেগুলোর কথাও তার মনে পড়তে লাগলো। তারপর সে নিজেকেই আস্তে করে বলল, আমি এখানে আসলে কেন এসেছি? যে কোনো মুহূর্তে আমি মারা যেতে পারি, কিন্তু আমাকে সামনে এগিয়ে যেতেই হবে, কারণ ইউকা এখনো বেঁচে আছে। এদিকে 40 সেকেন্ড পর ইয়োতসুয়া আবার জীবিত হয়ে উঠল। সে অবাক হয়ে বুঝতে পারল সে এখনো বেঁচে আছে এবং শ্বাস নিতে পারছে। তখন সে বুঝল মেয়েদের মধ্যে অন্তত একজন এখনো মারা যায়নি। সে নিজেকে একটা অদ্ভুত মাটির নিচের জায়গায় দেখতে পেল, যেখানে ঠান্ডা খুব বেশি ছিল না, তাই তার শরীরে তাপও ধরে রাখা সম্ভব হচ্ছিল। চারপাশে তাকিয়ে সে দেখল বিভিন্ন করিডোর, আর সেগুলোর দেওয়ালে অদ্ভুত সব চিহ্ন আঁকা। এরপর সে হাঁটতে হাঁটতে একটা বিশাল হল ঘরে পৌঁছল। হলের মাঝখানে একটা জলজলে ফসফোরেসেন্ট বৃত্ত ছিল। ইয়োতসুয়া সেখানে দাঁড়িয়ে নীরবে সেটার দিকে তাকিয়ে রইল। অন্যদিকে সিন্ধুও তার সময় শেষ হওয়ার পর আবার জীবিত হয়ে উঠল। এরপর সে সামনে এগোতে লাগল। কিছু দূর যাওয়ার পর সে একটা গ্রাম দেখতে পেল, যেখানে বাড়িগুলোর ভেতর আলো জ্বলছিল। দৃশ্যটা দেখে তার মন আনন্দে ভরে গেল। সে বলল, অবশেষে সেখানে নিশ্চয়ই এমন কিছু পাবো যেটা আমাকে সাহায্য করতে পারবে। কিন্তু সে বুঝতেই পারেনি তার পায়ের নিচের মাটিটা আসলে একটা জমে থাকা হ্রদ। বরফটা ছিল খুব পাতলা আর দুর্বল। সিন্ধু কয়েক পা এগোতেই বরফ ভেঙে গেল এবং সে বরফ ঠান্ডা পানির মধ্যে পড়ে গেল। সেখান থেকে আর উঠতে পারল না। 40 সেকেন্ড পর তার শরীর পুরোপুরি জমে গেল এবং সে মারা গেল। এখন শুধু ইয়োতসুয়া আর ইউকা বেঁচে ছিল। তারা আবার ম্যাপ পূরণ করার কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু ছেলেটা যেদিকেই যাচ্ছিল প্রতিটা পথই কোনো না কোনোভাবে বন্ধ হয়ে যাচ্ছিল। একসময় সে একটা খুব সরু টানেলের মধ্যে ঢুকে গেল, কিন্তু টানেল থেকে বের হয়েই সে সামনে আর একটা দেওয়াল দেখতে পেল। হঠাৎ পুরো মাটি কেঁপে উঠল, আর মাটির নিচ থেকে একটা বিশাল কেঁচোর মতো প্রাণী বেরিয়ে এসে নতুন একটা পথ তৈরি করে দিল। ইয়োতসুয়া ভাবল, আমি যদি এই প্রাণীটার পেছন পেছন যাই তাহলে নিশ্চয়ই এটা আমাকে বাইরে বের হওয়ার পথ দেখাবে। কিন্তু তার দুর্ভাগ্য আবারও সামনে এলো। প্রাণীটা হঠাৎ ঘুরে তার দিকেই আক্রমণ করল। তারপর ইয়োতসুয়াকে পুরোপুরি গিলে ফেলল এবং মুহূর্তের মধ্যেই তাকে মেরে ফেলল। এখন একমাত্র ইউকাই বেঁচে ছিল। সে নিজেকেই আস্তে করে বলল, আমি যদি এখন মারা যাই তাহলে সবকিছু এখানেই শেষ হয়ে যাবে। সে নিজেকে সাহস দেওয়ার চেষ্টা করল এবং হতাশার কাছে হার না মানার চেষ্টা করল। কিন্তু কিছুক্ষণ পর তার শরীরের সব শক্তি শেষ হয়ে গেল। সে মাটিতে পড়ে গেল, মুখে তিক্ত একটা হাসি এনে বলল, অবশেষে হাল ছেড়ে দেওয়ার একটা অজুহাত পেয়েই গেলাম। মনে হচ্ছে আমি মারা যাব। আমি সব সময় একজন ব্যর্থ মানুষ ছিলাম, আর আমি একা কখনোই এই মিশন শেষ করতে পারবো না। ইউকা যখন পুরোপুরি হাল ছেড়ে দিয়ে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ তার সামনে ছোটবেলায় দেখা সেই অ্যানিমের একটা ছোট্ট ডাইনি মেয়েকে দেখতে পেল। মেয়েটা তাকে বলল, তুমিও তো সবসময় আমাদের মতো একজন হিরো ছিলে, তাহলে তুমি কিভাবে মৃত্যুর কাছে হেরে গিয়ে তোমার মিশন ছেড়ে দিতে পারো? আমরা হিরোরা কখনো হাল ছেড়ে দিই না। তুমি সবসময় আমাদের দেখেছ যখন আমরা সব ধরনের খারাপ শক্তির বিরুদ্ধে লড়াই করেছি, তাই এখন তোমাকেও আমাদের মতো হতে হবে। কথাগুলো শুনে ইউকা এতটাই আবেগপ্রবণ হয়ে গেল যে তার চোখ দিয়ে পানি বেরিয়ে এলো। এরপর সে নিজের স্টাফটা শক্ত করে ধরে পুরো শক্তি দিয়ে চিৎকার করে বলল, আমি কোনো ব্যর্থ মানুষ নই, আমাকে এই মিশন শেষ করতেই হবে। সে আবার নিজের মনোবল ফিরে পেল এবং ঝড়ের মধ্যে হাঁটতে শুরু করল। ঠান্ডায় তার শরীরের শক্তি ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল। তারপরেও তার চোখের সামনে বারবার তার প্রিয় অ্যানিমের চরিত্রগুলো ভেসে উঠছিল, যেন তারা সবাই তাকে সাহস দিচ্ছে। কিন্তু একসময় তার পা আর চলতে চাইল না। প্রচণ্ড ক্লান্ত হয়ে সে পথের মাঝখানে দাঁড়িয়ে পড়ল। ঠিক তখনই সে দেখতে পেল একটা বিশাল বিড়ালের ওপর একজন রহস্যময়ী মেয়ে বসে আছে। মেয়েটা ইউকাকে বলল, তুমি তো একজন হিরো, তাই না? মিশনটা শেষ করতে চাইলে আমার সঙ্গে চলো। প্রথমে ইউকা ভাবল হয়তো সে এসব কল্পনা করছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারল মেয়েটা সত্যিই সেখানে আছে। তাই সে বিশাল বিড়ালটার ওপর উঠে বসল, আর বিড়ালটা প্রচণ্ড গতিতে তাদের গন্তব্যের দিকে ছুটতে শুরু করল। তারপরেও ইউকার মনে হতাশা ঢুকে পড়ল। সে নিজেকেই বলল, সময় মতো টার্গেটে পৌঁছনো অসম্ভব, সবকিছু শেষ। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগল। তার মনে হচ্ছিল মিশনটা এবার নিশ্চিতভাবেই ব্যর্থ হবে। কিন্তু মেয়েটা আত্মবিশ্বাসের সঙ্গে তার দিকে তাকিয়ে বলল, চিন্তা করো না, আমরা পৌঁছে যাব। এরপর সে নিজের অস্ত্রটা তুলে একটা মন্ত্র পড়ল। সঙ্গে সঙ্গে প্রচণ্ড জাদুর শক্তি বেরিয়ে এলো, আর সেই শক্তির কারণে বিড়ালটা আকাশের মধ্যে উড়ে প্রচণ্ড গতিতে ছুটতে লাগল। ইউকা অবাক হয়ে মেয়েটার
মেয়েটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তুমিও কি একজন হিরো? মেয়েটা উত্তর দিল, না, আমি শুধু এমন একজন যে জাদু ব্যবহার করতে জানে। ইউকা মিশন কার্ডের দিকে তাকিয়ে দেখল সময় প্রায় শেষ হয়ে আসছে, কিন্তু মেয়েটা আবারও জাদুর শক্তি ব্যবহার করল আর বিড়ালটা আরও দ্রুত ছুটতে শুরু করল। হঠাৎ তাদের সামনে সমুদ্র দেখা গেল। মিশন শেষ করার জন্য ঠিক এই জায়গাটাতেই তাদের পৌঁছতে হবে, কিন্তু জায়গাটা তখনও অনেক দূরে ছিল আর কাউন্টারে সময় প্রায় শূন্যের কাছাকাছি। ইউকা চোখ বন্ধ করে ফেলল। সে ধরে নিল এবার ব্যর্থ হওয়া নিশ্চিত, কিন্তু হঠাৎ সে চোখ খুলে দেখল সে সবাইকে নিয়ে সেই পরিচিত জায়গাতেই দাঁড়িয়ে আছে যেখানে সবসময় গেম মাস্টার হাজির হতো। হিরো অবাক হয়ে দাঁড়িয়ে রইল। সে বিশ্বাসই করতে পারছিল না যে ইউকা একাই মিশনটা শেষ করে ফেলেছে। ঠিক তখনই তার পেছনে গেম মাস্টার হাজির হল। ইউকা ভয় পেয়ে পিছিয়ে গেল এবং বলল, আমাদের উপর এত ভয়ঙ্কর অত্যাচার করা এবার বন্ধ করুন। গেম মাস্টার হেসে বলল, তুমি তোমার মিশন সম্পূর্ণ করেছ, এখন তুমি আমাকে একটা প্রশ্ন করতে পারবে আর আমি তোমাকে সত্যি উত্তর দেব। ইউকা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমি শুধু একটা জিনিস জানতে চাই, এই অদ্ভুত পৃথিবীটা কি সত্যি নাকি এটা শুধু একটা গেম? সবাই অবিশ্বাসে হাঁ করে তাকিয়ে রইল, কারণ তারা এতদিন ধরে বিশ্বাস করে এসেছিল যে এটা শুধু একটা গেম। কিন্তু গেম মাস্টার বলল, তুমি এখন তোমার নিজের পৃথিবীর সমান্তরাল একটা পৃথিবীতে আছো। এই পৃথিবীটা অনেকটা পৃথিবীর মতোই। হ্যাঁ, এটা একটা সত্যিকারের পৃথিবী, আর তোমরা যেসব প্রাণীর সঙ্গে লড়াই করো সেগুলোও সত্যি। এখানে শুধু একটা জিনিসই সত্যি নয়, তুমি নিজে। এই কথা শুনে ইউকা চোখে জল নিয়ে ইয়োতসুয়ার দিকে তাকালো, কারণ সে বুঝতে পারল ইয়োতসুয়া এতদিন যা করেছে সেটা কোনো গেমের ভেতরে করেনি। সে সত্যিকারের একটা পৃথিবীতে এসব করেছে। আর ইয়োতসুয়া নিজে পাথরের মতো দাঁড়িয়ে রইল। সে কিছুতেই এই সত্যিটা মেনে নিতে পারছিল না। সে এমন একজন জীবন্ত মানুষকে হত্যা করেছে, এমনকি একজন মানুষকে জীবন্ত পুড়িয়েও মেরেছে, আর এতদিন সে ভেবেছিল সবকিছু শুধু একটা গেমের মায়া। এরপর হিরোরা আবার তাদের আসল পৃথিবীতে ফিরে গেল। ইয়োতসুয়া নিজের ঘরে একা বসে থাকল। যা ঘটেছে কিছুতেই সে সেটা বিশ্বাস করতে পারছিল না। সে এতদিনে যা যা দেখেছে আর করেছে সবকিছু তার মাথার মধ্যে ঘুরছিল। সে মেনে নিতে পারছিল না যে সে সত্যিকারের একজন মানুষকে হত্যা করেছে। যদিও সে সবসময় মানুষকে অপছন্দ করত এবং তাদের থেকে দূরে থাকত, তবুও সে কখনো ভাবেনি যে তার সেই ঘৃণা তাকে কাউকে হত্যা করার মতো অবস্থায় নিয়ে যাবে। সে গভীর হতাশা আর লজ্জায় ডুবে গেল। তারপর বিছানায় শুয়ে নিজেকেই বলল, এটা সত্যি যে আমি মানুষকে অপছন্দ করি এবং তাদের এড়িয়ে চলি, কিন্তু আমি কখনো ভাবিনি যে সত্যিই তাদের একজনকে হত্যা করে ফেলব। এরপর সে আরও গভীর অনুশোচনা আর কষ্টের মধ্যে ডুবে গেল। দিন যেতে লাগল, আর ইয়োতসুয়া স্কুলের বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটিতে অংশ নিতে শুরু করল, যেটা সে আগে কখনো করত না। আর সেখানে সে এমন দক্ষতা আর দ্রুততা দেখাতে লাগল যা দেখে তার সহপাঠীরাও অবাক হয়ে গেল। তারা ভাবতে লাগল সে এত দ্রুত কিভাবে এত ভালো হয়ে গেল। শুধু ইয়োতসুয়াই বদলায়নি, হাকাজাকিও শিন্ডোর সঙ্গে স্পোর্টসে অংশ নিতে শুরু করল যখন তার শরীরের অবস্থা কিছুটা ভালো হল। এতে সে খুব আনন্দ পেল। তার মনে হচ্ছিল, আমরা যতবার সেই অদ্ভুত পৃথিবীতে যাই আর ফিরে আসি, ততবার আমাদের শরীর আরও শক্তিশালী হয় আর আমাদের স্বাস্থ্যও ভালো থাকতে থাকে। এমনকি আমার এত গুরুতর অসুস্থতার মধ্যেও আমার শরীরের অবস্থার উন্নতি হচ্ছে। কিন্তু শিন্ডো দূর থেকে ইয়োতসুয়াকে লক্ষ্য করতে থাকল। সে বুঝতে পারছিল ইয়োতসুয়া এখনও গভীর কষ্টের মধ্যে আছে। সে সবাইকে এড়িয়ে চলছে, এমনকি শিন্ডো আর হাকাজাকির সঙ্গেও কথা বলছে না। মনে হচ্ছিল সে আবারও নিজেকে সবার কাছ থেকে আলাদা করে ফেলেছে। এক সন্ধ্যায় ইয়োতসুয়া বাড়ির দিকে যাচ্ছিল। হঠাৎ তার ফোন কেঁপে উঠল। ফোন খুলতেই সে অবাক হয়ে জমে গেল, কারণ মেসেজটা এসেছে গেম মাস্টারের কাছ থেকে। মেসেজে লেখা ছিল, একজন সত্যিকারের মানুষকে হত্যা করার পর এখন তুমি কি অনুভব করছো? ইয়োতসুয়ার ভেতর রাগ জ্বলে উঠল। সে সঙ্গে সঙ্গে মেসেজটা ডিলিট করে দিল। তারপর হাঁটতে হাঁটতে নিজেকে বোঝানোর চেষ্টা করল হয়তো সবকিছু আসলে শুধু একটা গেমই ছিল, কিন্তু তার মনের কষ্ট কিছুতেই কমছিল না। তাই সে সিদ্ধান্ত নিল সে স্বাভাবিক জীবনযাপন করবে আর সেই জাদুর পৃথিবীটাকে ভুলে যাবে, আর কখনো সেখানে ফিরে যাবে না। কিন্তু ঠিক তখনই অপ্রত্যাশিত একটা ঘটনা ঘটল। হঠাৎ তার সামনে একটা অদ্ভুত মেয়ে এসে দাঁড়াল। মেয়েটা বলল, কেমন আছো ইয়োতসুয়া? ইয়োতসুয়া অবাক হয়ে কয়েক পা পিছিয়ে গেল। তারপর জিজ্ঞেস করল, তুমি কে আর এখানে কেন এসেছ? মেয়েটা ঠান্ডা গলায় বলল, তোমার আমার মেসেজের উত্তর দেওয়া উচিত ছিল, তুমি সেটা ডিলিট করলে কেন? তখনই ইয়োতসুয়া বুঝতে পারল এই মেয়েটাই আসলে গেম মাস্টার, যে আমাদের পৃথিবীতে এসে দাঁড়িয়েছে। সে অবিশ্বাসের সঙ্গে জিজ্ঞেস করল, তুমি সত্যিই গেম মাস্টার? তুমি আমাদের পৃথিবীতে কিভাবে এলে, আর তুমি একটা ছোট মেয়েতে পরিণত হলে কিভাবে? মেয়েটা ঠান্ডা গলায় উত্তর দিল, তোমার আমাকে কোনো প্রশ্ন করার অধিকার নেই। তারপর তারা একসঙ্গে বসে পড়ল। মেয়েটা বলল, যে প্রশ্নটা তুমি এড়িয়ে গিয়েছিলে সেটার উত্তর দাও। তুমি যা করেছ তারপর এখন তুমি কি অনুভব করছ? ইয়োতসুয়া মাথা নিচু করে সত্যি কথাই বলল, আমি অনেক অনুশোচনা করছি। আমি জানি আমি যা করেছি সেটা অনেক বড় ভুল, কিন্তু আমি ভেবেছিলাম আমি একটা গেমের চরিত্রের সঙ্গে লড়াই করছি।
আর আমি সেটা করেছিলাম শুধু একটা পুরো শহরকে ধ্বংস আর যুদ্ধের হাত থেকে বাঁচানোর জন্য। মেয়েটা চুপচাপ তার কথা শুনল, তারপর বলল, এই ব্যাপারটা আপাতত ভুলে যাও, কিন্তু এটা ভেবো না যে তুমি গেমটা ছেড়ে দিতে পারবে। তোমাকে এখান থেকে পালাতে পারবে না। তোমাকে প্রতিটা মিশন চালিয়ে যেতেই হবে, না হলে তোমরা সবাই তোমাদের আসল পৃথিবীতে মারা যাবে। এরপর সে বলল, এবার তোমাদের সঙ্গে যোগ দিতে যাওয়া নতুন মানুষটার ব্যাপারে বলার সময় হয়েছে। ইয়োতসুয়া চিন্তিত হয়ে জিজ্ঞেস করল, কে সে? মেয়েটা হালকা হেসে বলল, সময় হলে তুমি সব জানতে পারবে। এরপর সেই ইয়োতসুয়া হাতে একটা ক্যাপ দিল, বলল, এটা এক্ষুনি পরো। ইয়োতসুয়া অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। তার মনে হচ্ছিল বিপদ যেন আগের চেয়েও বেশি কাছে চলে এসেছে। অন্যদিকে শহরের আরেক জায়গায় একটা চাইনিজ রেস্টুরেন্টের ঠিক সামনে মুখোশ পরা একদল চোর আর গুন্ডা জড়ো হচ্ছিল। তাদের নেতা সামনে দাঁড়িয়ে সবাইকে মিশনের জন্য প্রস্তুত হতে নির্দেশ দিচ্ছিল। রেস্টুরেন্টের ভেতরে ইয়োতসুয়া গেম মাস্টারের সঙ্গে বসেছিল। সে বেশ চিন্তিত আর অস্বস্তিতে ছিল, তাই সে গেম মাস্টারকে জিজ্ঞেস করল, তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছ? গেম মাস্টারের রূপ নেওয়া মেয়েটা হেসে বলল, তুমি সামনে যাকে দেখছ সে একজন পরিচিত ড্রাগ ডিলার, আর যে নতুন প্লেয়ারকে আমি তোমাদের দলে যোগ করতে চাই সে এক্ষুনি এখানে ঢুকবে। তোমার কাজ হল সামনে যা ঘটতে যাচ্ছে সেটা থামানো। প্রস্তুত হও, তারা 3, 2, 1 মধ্যে ঢুকবে। ঠিক সেই মুহূর্তে রেস্টুরেন্টের দরজা ধাক্কা মেরে খুলে গেল। গুন্ডারা ভেতরে ঢুকে ড্রাগ ডিলারের দিকে ছুটে গেল, কিন্তু ইয়োতসুয়া তার পা বাড়িয়ে একজনকে ঠেলে দিল। তারপর বাকিদের উদ্দেশ্যে চিৎকার করে বলল, তোমরা যা করছ সেটা একটা ভয়ঙ্কর ভুল। তাদের একজন তাকে দুর্বল ভেবে একটা লাঠি দিয়ে তার পায়ে আঘাত করল, কিন্তু ইয়োতসুয়ার রাগ এবার আরও বেড়ে গেল। সে একে একে সবাইকে ধরে আক্রমণ করতে লাগল। কিছুক্ষণের মধ্যেই তাদের পুরো দলকে এমনভাবে হারিয়ে দিল যে কেউ আর তার সামনে দাঁড়াতেই পারল না। লড়াইয়ের মাঝখানে সে কাউকে সুজা নাম ধরে ডাকতে শুনল। সঙ্গে সঙ্গে সে বুঝতে পারল গেম মাস্টার যে টার্গেটের কথা বলেছিল সেই এখানে আছে। ছেলেটা আবার ইয়োতসুয়ার দিকে আক্রমণ করল, কিন্তু ইয়োতসুয়া সহজেই তার আক্রমণ ঠেকিয়ে দিল। তারপর তার মুখের মুখোশ খুলে নিয়ে দৃঢ়ভাবে বলল, তোমার ভাইকে নিয়ে এক্ষুনি চলে যাও, পুলিশ আসার আগেই এখান থেকে বেরিয়ে যাও। কিন্তু কেটা রাজি হল না। সে চিৎকার করে বলল, আমি এই ড্রাগ ডিলারকে শেষ না করে এখান থেকে যাব না। ইয়োতসুয়া গর্জে উঠল, থামো, তুমি যা করছো সেটা ভুল, এখান থেকে পালিয়ে যাও, না হলে নিজেকেই ধ্বংস করে ফেলবে। ঠিক তখনই তাদের পরিকল্পনা ব্যর্থ হওয়ায় গ্যাং লিডার প্রচণ্ড রেগে রেস্টুরেন্টের ভেতরে ঢুকে পড়ল। সে চিৎকার করে বলল, একবার থামো। তারপর সেই ইয়োতসুয়ার দিকে ঘুরে বলল, তুই কে এই ছোকরা? তোকে কে পাঠিয়েছে? তুই কি আমাদের প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের সঙ্গে কাজ করছিস? ইয়োতসুয়া চুপ করে রইল। এতে লিডারের রাগ আরও বেড়ে গেল। সে বন্দুক তুলে হুমকি দিয়ে বলল, কথা বল, না হলে এক্ষুনি তোকে মেরে ফেলব। হঠাৎ গেম মাস্টার আবার সেই ছোট মেয়ের রূপে সেখানে হাজির হলো। সবার চোখের সামনেই তার আবির্ভাব হলো, আর সবাই অবাক হয়ে গেল। সেই ইয়োতসুয়ার দিকে একটা অদ্ভুত গ্লাভ ছুড়ে দিয়ে বলল, এটা ব্যবহার করো। ইয়োতসুয়া দ্রুত গ্লাভটা পরে নিল, আর সঙ্গে সঙ্গে তার শরীর থেকে প্রচণ্ড জাদুর শক্তি বেরিয়ে এলো। মুহূর্তের জন্য যেন সময়ই থেমে গেল। এই সুযোগে ইয়োতসুয়া গ্যাং লিডারের ওপর একের পর এক আঘাত করতে লাগলো। শেষ পর্যন্ত লিডার মাটিতে পড়ে গেল এবং আঘাতে প্রচণ্ড রক্তাক্ত হয়ে গেল। কেটা হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। তার সামনে কি ঘটছে সে কিছুতেই বুঝতে পারছিল না, কারণ সত্যিকারের পৃথিবীতে সত্যি জাদু থাকতে পারে। এটা কিভাবে সম্ভব? সেই মুহূর্তেই সে বুঝতে পারল তার ভাগ্য চিরতরে বদলে দেওয়ার সেই মুহূর্ত ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ঠিক তখনই পুলিশ সেখানে এসে পৌঁছল। তাই ইয়োতসুয়া দ্রুত কেটার দিকে ঘুরে চিৎকার করে বলল, তোমার ভাইকে নিয়ে এক্ষুনি দৌড়ে পালাও। ছেলেটা অবাক হয়ে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তুমি আসলে কে? কিন্তু ইয়োতসুয়া কোনো উত্তর দিল না, শুধু সেখান থেকে চলে গেল। এদিকে তাদের পেছনে গ্যাং লিডারের জ্ঞান ফিরে এলো, আর সে দ্রুত তার বন্দুকটা তুলে নিল। তখন কেটা দৌড়ে গিয়ে তার হাত থেকে বন্দুকটা ফেলে দিয়ে চিৎকার করে বলল, যে মানুষটা আমাকে বাঁচিয়েছে তার ওপর পেছন থেকে গুলি করতে তোমার লজ্জা করে না? গ্যাং লিডার রাগে ফেটে পড়ে চিৎকার করে বলল, তুই কি আমার অবাধ্য হচ্ছিস ছেলে? আমি অবাধ্য হলে তোর কি হবে সেটা তুই ভালো করেই জানিস। তোর জীবনটাও আমার হাতে। কিন্তু কেটার রাগ আর সামলানো গেল না। সে জোরে তার মুখে লাথি মেরে চিৎকার করে বলল, একটা সামান্য বাচ্চাকেও হারাতে পারিসনি, আর তুই আমাকে হুকুম দেওয়ার সাহস দেখাচ্ছিস? এরপর সে সুজার হাত ধরে দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। পুলিশকে এড়িয়ে পালানোর সময় সেখানে থাকা সবাই এই ঘটনা দেখে হতবাক হয়ে গেল। এদিকে ইয়োতসুয়া গেম মাস্টারের সামনে দাঁড়িয়ে বলল, মিশন শেষ হয়েছে, এবার আমাকে ফিরতে দাও। গেম মাস্টার তার দিকে তাকিয়ে বলল, যাওয়ার আগে তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। তুমি এইমাত্র আরেকজন মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচালে, কিন্তু নিজের জীবন ঝুঁকিতে ফেলে তুমি এমনটা কেন করলে? সে শান্তভাবে উত্তর দিল, আমি এটা নিজের জন্যই করেছি, কারণ আমিও চাই নতুন খেলোয়াড়রা এই গেমে যোগ দিক এবং আমাদের সঙ্গে মিলে মিশনগুলো সম্পূর্ণ করুক। সত্যি বলতে আমি এখন এই ব্যাপারটা উপভোগ করতে শুরু করেছি, আর এখন আমার ইচ্ছা হচ্ছে এই গেমের একেবারে শেষটা নিজের চোখে দেখতে। তার মুখে তখন অদ্ভুত এক ধরনের আগ্রহ আর পাগলামির ছাপ ফুটে উঠল। সে আবার বলল, এই গেমটা শেষ পর্যন্ত কিভাবে শেষ হবে সেটা জানার জন্য আমার ভীষণ কৌতূহল হচ্ছে, আর আমার মনে হচ্ছে আমি ইতিমধ্যেই যে শহরে
থাকি সেটাকেও নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা অর্জন করে ফেলেছি। হয়তো ভবিষ্যতে পুরো পৃথিবীকেও নিয়ন্ত্রণ করতে পারবো। তাই আমাদের ফিরে গিয়ে একেবারে শেষ পর্যন্ত এই মিশনগুলো চালিয়ে যেতে হবে। একই সময়ে এতক্ষণে আসল ঘটনাটাও সামনে চলে এলো। কেটা আসলে গ্যাং লিডারের সঙ্গে জড়িয়ে পড়েছিল। তাকে সেই ড্রাগ ডিলারকে মেরে ফেলার জন্য হুমকি দেওয়া হয়েছিল, কারণ তার মা আর তার ভাই শুয়া গ্যাং লিডারের কাছে অনেক টাকা ধার করেছিল। তাই তাদের সামনে আর কোনো পথ ছিল না, হয় তার কথা মেনে কাজ করতে হবে, না হলে তাদের মাকে মেরে ফেলা হবে। কিন্তু ঠিক সময়ে ইউতসুয়া সেখানে এসে তাদের সেই অপরাধ করা থেকে বাঁচিয়ে দেয় এবং গ্যাং লিডারের হাত থেকেও তাদের মুক্ত করে। এদিকে মেয়েরা সবাই একটা রেস্টুরেন্টে একসঙ্গে বসে বেশ আনন্দ করে হাসাহাসি করছিল। হঠাৎ কাছেই একটা পুলিশ গাড়ি এসে থামল। পুলিশ একজন অপরাধীকে গ্রেফতার করতে এসেছে এবং আরও একটা অপরাধ ঠেকিয়ে দিল। ইউকা মজা করে হেসে বলল, নিশ্চয়ই এটা তোমার জন্য নতুন কোনো মিশন ইউতসুয়া। অন্যদিকে ছেলেটা তখনও গেম মাস্টারের সঙ্গে দাঁড়িয়েছিল। সে এতক্ষণে ঘটে যাওয়া সব ঘটনা এবং যাদের সে বাঁচিয়েছে সেসবের কথা বলছিল। এদিকে হাকুয়াকি স্কুলে ছিল। দূর থেকে পুলিশের সাইরেনের শব্দ শুনে সে মনে মনে ভাবল, পরের মিশনটা আবার কবে শুরু হবে। এরপর ইউতসুয়া গেম মাস্টারের সামনে দাঁড়ালো। তখন গেম মাস্টার তাকে কঠিন গলায় জিজ্ঞেস করল, তুমি নিজেকে কি মনে করো? সে তার হাতটা ওপরে তুলল। তার হাতের ভেতর থেকে জাদুর শক্তি বেরিয়ে আসতে দেখে সে বলল, আমি আর কিছুই নই, শুধু একটা সাধারণ ছেলে, এমন একটা বাচ্চা যে নিজের ক্ষমতা নিয়ে বড় বড় স্বপ্ন দেখছিল। আর এখন আমি বুঝতে পারছি যে আমি ভুল ছিলাম। তারপরেও আমি বিশ্বাস করি আমি যা করেছি সেটা ঠিকই করেছি, কারণ আমার চারপাশের পুরো পৃথিবীটাই ভুল। সে আবার বলল, হ্যাঁ আমি জানি আমি যা অনুভব করছি সেটা আসলে নিজের ক্ষমতা নিয়ে এক ধরনের পাগলামি ছাড়া আর কিছু নয়, কিন্তু যদি এই পাগলামিটাই একদিন সত্যি হয়ে যায় তাহলে তাতে ক্ষতি কি? এরপর সেটার হাত থেকে প্রচণ্ড শক্তির এক ঢেউ ছুড়ে দিয়ে বলল, আমি যে ন্যায় বিচারে বিশ্বাস করি তার জন্যই লড়াই করি। সারা জীবন আমি এই নীতিতে চলেছি, ভবিষ্যতেও এভাবেই চলব। আর তোমার শেষ না দেখা অবধি আমিও কখনো থামব না, হে গেম মাস্টার। এভাবেই এই সিজনের ঘটনাগুলো শেষ হয়, কিন্তু আসল গল্প এখনও অনেক বাকি। সামনে আরও রোমাঞ্চকর আর উত্তেজনায় ভরা সিজন অপেক্ষা করছে। তাই পরের ঘটনাগুলো মিস না করতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওতে একটা লাইক দিয়ে দাও।